হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেল। আমি অভিজিৎ স্যার। আমি কেমিস্ট্রির বিভিন্ন টপিকের ওপর ভিডিও বানাচ্ছি আর এই চ্যানেলে আপলোড করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে এবং ছোট ভাই বোনদের সাথে শেয়ার করো। তাহলে এই চ্যানেলটা গ্রো করতে হেল্প হয় এবং আমার যেই ছোট্ট প্রচেষ্টা সেটাও একটু সাকসেস পায়। আজকের ক্লাসে আমরা থার্মোকেমিস্ট্রির লাস্ট ক্লাসে আছি। সেই ক্লাসে আমরা পড়ব ছোট ছোট তিনটে টপিক: রেজোনেন্স এনার্জি, বন্ড এভার সাইকেল আর বন্ড এনার্জির কনসেপ্ট। যে বন্ড এনার্জি থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন খুলে দেখতে পারো। আমি অবশ্যই অনেক কোশ্চেন ক্লাসেই সলভ করে দেবো। খুব ইন্টারেস্টিং জিনিস, আর পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে বন্ড এনার্জি আমাদের ভালো করে বুঝতেই হবে। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে আজকে বন্ড এনথালপি বা বন্ড এনার্জি। বন্ড এনার্জি বলতে কি বোঝায়? আর একটা টার্ম আছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এরই সাথে রিলেটেড, সেটা একটু পরে বলছি। বন্ড এনার্জি বলতে কি বোঝায়? ডেফিনেশন কি বলছে? দ্য বন্ড এনথালপি বা এনার্জি ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 mole of bonds present in different gaseous covalent compound into free atoms or radicals in the gaseous state. অনেক বড়সড় কথা। ধরো আমরা CH4 কে ভাঙবো। CH4 কে যখন ভাঙবো এক একটা করে বন্ড ভাঙতে হবে। 4টে হাইড্রোজেন, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন বন্ড রয়েছে। তাহলে প্রথমে একটা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক হবে। তাহলে কি তৈরি হবে? CH3 রেডিক্যাল আর H রেডিক্যাল। তার জন্য একটা এনথালপির চেঞ্জের ভ্যালু হবে। এরপরে কি হবে? CH3 রেডিক্যাল এসে তার আরেকটা যে কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে সেটা ভাঙবে সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে 3 নম্বরটা ভাঙবে। ফোর্থ স্টেপে 4 নম্বরটা ভাঙবে। যখন 4 নম্বরটা ভাঙবে তখন এরা ফ্রি গ্যাসিয়াস স্টেটে পৌঁছে গেছে। তাহলে চারটে কার্বন হাইড্রোজেন বন্ডকে ভাঙার জন্য আলাদা আলাদা স্টেপে আমি 4টে এনথালপি চেঞ্জ বার করলাম, এবং 4টে এনথালপি চেঞ্জের যে অ্যাভারেজ ভ্যালু সেটাকেই আমরা বলি বন্ড এনার্জি বা বন্ড এনথালপি। ওকে, ফর এক্সাম্পল ধরো তুমি বললে যে ওয়াটারকে আমি ভাঙবো। ওয়াটারকে প্রথমে তুমি ভাঙলে কি? একটা হলো OH ডট আর একটা হলো H ডট। সেকেন্ড স্টেপে কি হলো? OH ডট আবার ভাঙলো, ভেঙে O ডট প্লাস H ডট বানালো। তাহলে এটা ডেল H1, এটা যদি ডেল H2 হয় তাহলে বন্ড এনার্জি কি হবে? ডেল H1 প্লাস ডেল H2। খুব সোজা জিনিস, ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ নিয়ে নেবো। ঠিক আছে, এটাকে আমরা বলি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দেখো এখানে সেই ক্যালকুলেশনই বলা আছে। প্রত্যেকটা স্টেপে যদি x1 x2 x3 x4 হয় তাহলে 4টে স্টেপে হয়েছে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4, যেটাকে আমরা বলছি বন্ড এনার্জি। ঠিক আছে, আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর একটা টার্ম হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি ব্যাপারটা বলো তো? ধরো ওয়াটারের ক্ষেত্রে আমি বলি, এটা রয়েছে এখানে। ফার্স্ট এই বন্ডটাকে ব্রেক করলে একটা যেটা এই বন্ডটাকে ব্রেক করতে যে এনার্জি লাগবে, যে কোনো একটা বন্ডকে ব্রেক করতে যে এনার্জি লাগবে সেটাই তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এটা আর একটা, দেখো যখন এটা ভেঙে যাবে তারপরে এই বন্ডটাকে ব্রেক করতে ডিফারেন্ট এনার্জি লাগে, এটা আর একটা বন্ড এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর যখন দুটোকে অ্যাভারেজ করে নেব তখন এসে যাবে বন্ড এনার্জির কনসেপ্ট। তার মানে বুঝতে পারছো, এক একটা বন্ড ভাঙার জন্য যে এনার্জি লাগছে সেটাকে আমরা বলছি বন্ড ডিসোসিয়েশন এনার্জি, BDE। আর যদি পুরো ওভারঅল মলিকুলের যতগুলো বন্ড আছে সেটা যদি ভাঙার কথা বলি তাহলে তখন সেটা আসছে বন্ড এনার্জির কনসেপ্ট। তাহলে ধরো একটা X2 মলিকুল রয়েছে, এই যখন ভাঙবে X এ ভাঙবে, সরি X এ ভাঙবে, X ডট প্লাস X ডটে ভাঙবে। তাহলে এটা যেহেতু ডাইঅ্যাটমিক, তাহলে একটা স্টেপেই সমস্ত বন্ড ভেঙে যাবে। তাহলে এই পুরোটার জন্য আমি যা বন্ড ডিসোসিয়েশন এনার্জি পাবো, বন্ড এনার্জি যা হবে, এর বন্ড ডিসোসিয়েশন এনার্জিও সেমই হবে। বন্ড এনার্জি যা হবে, কারণ এটা আর তো কোনো বন্ড নেই, একটা বন্ড ভাঙার পরেই শেষ হয়ে যাচ্ছে। আর CH4 কি হয়েছিল? 4টে কার্বন হাইড্রোজেন বন্ড ছিল, তাই 4টে স্টেপে নিয়ে যেতে হয়েছিল। আর এখানে একটাই বন্ড আছে, তাহলে একটা বন্ড ভাঙতে যে এনার্জি লাগে সেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আবার একটা বন্ড ভাঙলে পুরো মলিকুলটারে সব বন্ডই ভেঙে যাচ্ছে, সেটাই তার বন্ড এনার্জি। অ্যাভারেজ নিয়ে ডিভাইডেড বাই কি করবে? 1ই থাকবে। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইকুয়ালস টু বন্ড এনার্জির সমান হয়ে যাবে।
এই হচ্ছে ছোট্ট একটা বলতে পারো ছোট্ট একটা ডিফারেন্স, খুব সরু একটা ডিফারেন্স বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর বন্ড এনার্জির মধ্যে। বন্ড এনার্জিতে আমরা কি করি, অ্যাভারেজটা নিই, যতগুলো বন্ড ভাঙছে ডিভাইডেড বাই যতগুলো বন্ড ভাঙছে ডিভাইডেড বাই সেই নাম্বারটা। আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে এক একটা বন্ড ভাঙার জন্য যে এনার্জি লাগছে, এক একটা বন্ড ভাঙার জন্য যে এনার্জি লাগছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সেকেন্ড হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। এনথালপি অফ অ্যাটমাইজেশন বলতে কি বোঝায়? বলছে এনথালপি চেঞ্জ when 1 mole of substance is completely converted into its isolated gaseous atom by breaking all bonds. অ্যাটমে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে এটা সবসময় পজিটিভ হবে। ধরো CH4 থেকে C ডট প্লাস 4H ডট একবারে ভেঙে দিলে, একবারে ভেঙে অ্যাটমে কনভার্ট করে দিল। ওখানে কি স্টেপ বাই স্টেপ করা হচ্ছিল, এখানে একবারে ভেঙে দিয়ে দিতে গেলে যে এনার্জিটা লাগে তাকে আমরা বলছি অ্যাটমাইজেশন এনার্জি। ধরো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে অ্যাটমাইজেশন এনার্জি কি হবে? আমি বলবো যে 4টে কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙা হয়েছে, তাহলে 4 ইন্টু বন্ড এনার্জি অফ কার্বন হাইড্রোজেন, বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ কার্বন বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ কার্বন হাইড্রোজেন বন্ড বলতে পারো। ঠিক আছে, সেকেন্ডটা দেখো, ব্রোমিন লিকুইড থেকে 2 ব্রোমিন গ্যাসিয়াস হয়েছে। আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমে যেতে হবে, তাহলে ব্রোমিন লিকুইড থেকে 2Br গ্যাসিয়াসে রয়েছে, তাহলে ব্রোমিনের বন্ড তো ভাঙতেই হবে, তার সাথে ব্রোমিনকে লিকুইড থেকে ভেপারেও পাঠাতে হবে। তাহলে এর ক্ষেত্রে অ্যাটমাইজেশন এনার্জি কি হবে? অ্যাটমাইজেশন মানে ফ্রি গ্যাসিয়াস স্টেটে পৌঁছানো, কিন্তু তাহলে লিকুইড থেকে তাকে গ্যাসিয়াস স্টেটে পৌঁছাতে হবে অ্যান্ড দেন তারপরে তার বন্ড ভাঙতে হবে। বা উল্টোটাও করতে পারো, যদি গ্যাসিয়াস স্টেটে না পৌঁছে আগে বন্ড ভাঙো তারপর প্রত্যেকটাকে গ্যাসিয়াসে পাঠাও, একই ব্যাপার সেটা। তাহলে ডেলএইচ অ্যাটমাইজেশন কি হবে? বন্ড এনার্জি অফ ব্রোমিন 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 বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডায়াটমিক, যেহেতু একটাই যা বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটু আগে বোঝালাম সেটাই বন্ড এনার্জির সমান, প্লাস ব্রোমিনকে লিকুইড থেকে ভেপারে পাঠাতে যে এনথালপি চেঞ্জটা লাগছে। ঠিক সেরকম সলিড থেকে গ্যাসে গেছে, সলিড থেকে গ্যাসে যাওয়াকে কি বলি আমরা? সাবলিমেশন বলি। সলিড থেকে গ্যাসে গেছে সাবলিমেশন হবে, তাহলে এটা ভেপার না, এটা সাবলিমেশন হবে। Sublimation bond energy of I2 and then plus del H sublimation of I2 solid। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন করে পরীক্ষায় সেটা একটু শিখে নাও। বলছে ডেলার এইচ ইন টার্মস অফ ডেলার এইচ রিয়াকশনের এনথালপি চেঞ্জ ইন টার্মস অফ বন্ড এনার্জি। এখানে জিনিসটা একটুখানি ঘুরে যায় যে ডেলার এইচ ইকুয়ালস টু বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট হয়। নর্মালি যখন আমরা হিট অফ ফরমেশনের টার্মে করেছি, হিট অফ ফরমেশনের টার্মে যখন করেছি, ডেলার এইচ ইকুয়ালস টু হিট অফ ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস হিট অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট করেছি কিন্তু, তাই তো? কিন্তু এখানে এটা একটু উল্টো, রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করতে হবে আমাদের, রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করতে হবে। ধরো এরকম একটা রিয়াকশন দিয়েছে, এই রিয়াকশনের ক্ষেত্রে ডেলার বন্ড এনার্জির সাথে রিলেশন আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব? যে এখানে দেখো অ্যালকিন আছে, অ্যালকিনে এর মধ্যে হাইড্রোজেনেশন হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে এটা সিঙ্গেল বন্ড হবে। এটা সিঙ্গেল বন্ড হবে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে সেক্ষেত্রে কতটা এনথালপি চেঞ্জ হয়েছে আমরা কি করে করতে পারি? কতটা এনথালপি চেঞ্জ হয়েছে বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে ডেলার এইচ equals to bond energy of reactant minus bond energy of product, এই হিসাবে আমাদের করতে হবে। বন্ড এনার্জিকে না আমরা এপসাইরন দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কাছে কি ছিল? এটা আমাদের কাছে ফর্মুলা, ওইটা আগে করা আছে, তাহলে এখানে আর করছি না। তাহলে সেই অনুযায়ী যদি আমি করি তাহলে কি হবে দেখো, খুব সিম্পল জিনিস। বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট কে রয়েছে এখানে? এখানে কি কি বন্ড রয়েছে? 4টে কার্বন হাইড্রোজেন বন্ডকে ভাঙতে হবে, তাহলে 4 অফ বন্ড এনার্জি অফ কার্বন হাইড্রোজেন বন্ড প্লাস কার্বন কার্বন ডবল বন্ডকে ভাঙতে হবে, তাহলে বন্ড এনার্জি অফ কার্বন কার্বন ডবল বন্ড, এটা প্লাস রিঅ্যাক্ট্যান্ট আরও রয়েছে, প্লাস বন্ড এনার্জি অফ হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে এটা গেল কি প্রোডাক্টের, মাইনাস রিঅ্যাক্ট্যান্টকে, সরি এটা গেল রিঅ্যাক্ট্যান্টের, প্রোডাক্টের কে রয়েছে? প্রোডাক্টের দেখো
6টা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে, তাহলে বন্ড এনার্জি অফ 6 ইন্টু বন্ড এনার্জি অফ কার্বন হাইড্রোজেন বন্ড প্লাস একটা কার্বন কার্বন বন্ডকে ভাঙতে হবে প্লাস বন্ড এনার্জি অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এই হচ্ছে আমাদের ইকুয়েশন হবে। এবার পরীক্ষার সময় ভ্যালুগুলো তোমাদের দেওয়া থাকবে, জাস্ট তোমাদের ক্যালকুলেট করতে হবে, এছাড়া কিছুই না। ভ্যালু কিন্তু আগের দুটো ক্লাস দেখেও দেখছো, আজ এই ক্লাসে আমরা কমপ্লিট করে নেব, খুব কম টপিকই বাকি রয়েছে। তাহলে আমাদের ক্যালকুলেশন ভ্যালু আমাদের দেওয়াই থাকে, মেনলি আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে। থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারে এটাই বলতে পারো ইউএসপি, যে ইকুয়েশন লিখতে আসা চাই, এটাই এখানে শেখার। তাহলে এটা বোঝা গেল, প্রবলেম করতে পারি আমরা। দেখো এই প্রবলেমটা বলছে হিট ইভলভড ইন দ্য রিয়াকশন অফ H2 প্লাস Cl2 থেকে 2HCl ইজ এত। তাহলে রিয়াকশনের হিট ডেলার এইচ দেওয়া রয়েছে, বন্ড এনার্জি অফ এইচএইচ কত, Cl দেওয়া রয়েছে, HCl এর বন্ড এনার্জি বলতে বলেছে। তাহলে এই রিয়াকশনের জন্য আমরা জানি কি H2 কে এইভাবে লিখছি প্লাস Cl থেকে 2HCl হয়েছে। তাহলে ডেলার এইচ রিয়াকশন এনথালপি চেঞ্জ, এর ক্ষেত্রে কি করব, রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করব। তাহলে এপসাইলন অফ বন্ড এনার্জি অফ হাইড্রোজেন বন্ড এনার্জি অফ Cl মাইনাস 2 ইন্টু বন্ড এনার্জি অফ HCl। এইটা আমাকে বার করতে বলেছে, এটা দেওয়া রয়েছে, এটা কত 182 ইকুয়ালস টু হাইড্রোজেন বন্ড এনার্জি কত দেওয়া আছে 430, ক্লোরিন দেওয়া আছে 242 মাইনাস 2 এপসাইলন অফ HCl। তাহলে এপসাইলন অফ HCl ইকুয়ালস টু 182 মাইনাস 430 মাইনাস 242 ডিভাইডেড বাই 2, এটা আসবে। এটা করলে আমরা পাবো কত 427 আসবে, করলে আসবে 427 কিলোজুল আর মোলে। অপশন দেখো, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। সিম্পল না জিনিসগুলো, শুধু জানতে হতো যে এখানে রিলেশনটা কি, রিলেশনটা যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই নিউমেরিক্যাল করতে কোনো অসুবিধা হবে না। খুবই সোজা চ্যাপ্টার এটা, যে বন্ড এনার্জি অফ, প্রচুর নিউমেরিক্যাল দেখে কি হয় সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু এত সোজা নিউমেরিক্যাল এখান থেকে একবার যদি শিখে যাও, যেভাবে আমি শেখাচ্ছি সেটা যদি প্র্যাকটিস করো না, থার্মোকেমিস্ট্রি থেকে পুরো নাম্বার নিয়ে আসবে। দুটো কোশ্চেন তো থাকেই পরীক্ষার সময়। এটা দেখো যে বন্ড এনার্জি অফ কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন কার্বন ডবল বন্ড, আর এই দেওয়া আছে। এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ আমাকে বার করতে বলেছে। তাহলে ডেলার এইচ বার করতে বলেছে, এগুলো সব দেওয়া রয়েছে। তাহলে এইচ এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করবে প্রথম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করছি। থেকে C2H4 মানে হচ্ছে এটা ইথিলিন। তাহলে আমাদের এখানে ডেলার এইচ কত হবে বলো, রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, ভুল করে ফেলো না কিন্তু, এই জন্যই এখানে খুব ভুল হয়, রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট। তাহলে এখানে দুটো কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে এপসাইলন অফ কার্বন হাইড্রোজেন প্লাস একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে, তাহলে এপসাইলন অফ কার্বন কার্বন ট্রিপল বন্ড প্লাস এপসাইলন অফ হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড মাইনাস 4 ইন্টু এপসাইলন অফ কার্বন হাইড্রোজেন বন্ড মাইনাস এপসাইলন অফ কার্বন কার্বন ডবল বন্ড। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো এখানে কার্বন হাইড্রোজেন, সরি এখানে দুটো ছিল, দুটো কার্বন হাইড্রোজেন বন্ড ছিল, দুটো কার্বন হাইড্রোজেন বন্ড, এদিকে 4টে কার্বন হাইড্রোজেন বন্ড, তাহলে -2 হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। আমি কি করছি, এটাকে আগে লিখছি, তাহলে এপসাইলন কার্বন কার্বন ট্রিপল বন্ড প্লাস এপসাইলন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, তারপরে আমি লিখছি -2 প্লাস 2 -4 -2 এপসাইলন CH মাইনাস এপসাইলন কার্বন কার্বন ডবল বন্ড। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। কার্বন কার্বন ট্রিপল বন্ডের দিয়েছে 198,
কার্বন হাইড্রোজেন বন্ডের দিয়েছে, কার্বন হাইড্রোজেন কোনটা 3 নম্বর 103 মাইনাস 2 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ডের কত দিয়েছে, কার্বন হাইড্রোজেন বন্ড সেকেন্ডটা 98 মাইনাস কার্বন কার্বন ডবল বন্ডের দিয়েছে 145, তাহলে এখান থেকে এটা করো 198 প্লাস 103 দুটোকে অ্যাড করো 301 মাইনাস 2 ইন্টু 98 196 মাইনাস 145, 301 এই দুটোকে অ্যাড করো 196 মাইনাস 145 অর্থাৎ 1123, এদিকে আসবে 41 মাইনাস 341, এটা আসছে মাইনাস 40, কোন ইউনিটে ছিল, কিলো ক্যালোরিতে ছিল, মাইনাস 40 অ্যান্সার। দেখো কার সাথে মিলছে, অপশন ডি ইজ কারেক্ট। কিছু করার আছে, কিছু মাথা খাটানোর আছে, কিচ্ছু নেই। দেখো এই অবধি শুধু কেমিস্ট্রি, তারপরে তো আর কেমিস্ট্রি নেই। এটা দেখো প্রিভিয়াস ইয়ার্সে জি মেন্সেও এসছে, নিটেও এসছে, তাই জন্য করিয়ে দিই। দেখো এটাও পারবে তোমরা। বলছি ইফ দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জিজ অফ এক্স ওয়াই, এক্স টু অ্যান্ড ওয়াই টু অর গ্যাসিয়াস ডায়াটমিক মলিকুল, সমস্ত ডায়াটমিক বলেই বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়েছে, সেটাই তো বন্ড এনার্জির সমান। ডায়াটমিকে তো একটাই বন্ড থাকে, সেটাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটাই বন্ড এনার্জির সমান বললাম, সেটাই এটা দেখো এখানে দিয়েছে। আর ইন দ্য রেশিও অফ, এত রেশিওতে রয়েছে, হিট অফ ফরমেশন ফর দ্য ফরমেশন অফ এক্স ওয়াই ইজ এত, দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ এক্স টু উইল বি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এক্স টুর বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়েছে, তাহলে রিয়াকশন তো দেয়নি, তাহলে আমাদের তৈরি করে নিতে হবে। এক্স টু চাইছে ওখানে এক্স ওয়াই, এক্স টু, তাহলে আমি রিয়াকশন এরকম ভাবে লিখতে পারি হাফ এক্স টু প্লাস হাফ ওয়াই টু থেকে এক্স ওয়াই লেখা যায়। ফরমেশন অফ এক্স ওয়াই, ফরমেশন দেখো এটা 1 মোল তৈরি হয়েছে, ফরমেশন যা, রিয়াকশনের এনথালপিও তাই, তাহলে ডেল আর এইচ বা ডেল এফ একই কথা। তাহলে এটা হিট অফ ফরমেশন দিয়েছে, তাই রেসপেক্টে লিখি এটাই, কিন্তু ডেল আর এইচ এর সমান, যেহেতু 1 মোল প্রোডাক্টই ফর্ম করেছে। তাহলে এখানে আমাদের প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করতে হবে, তাহলে হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ এক্স এক্স প্লাস হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ ওয়াই ওয়াই মাইনাস বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ এক্স ওয়াই। ও এক্স ওয়াই বলেনি তো, এক্স টু বলেছিল, সরি এক্স টু বলেছিল, এক্স টু প্লাস ওয়াই টু, না এক্স ওয়াই ঠিকই আছে, ঠিকই, সরি এক্স ওয়াই। এক্স টুটা জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে, এটা দেওয়া রয়েছে ফরমেশন অফ এক্স ওয়াই, এটা মাইনাস 200 দেওয়া রয়েছে ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স এক্স, এটা বার করতে হবে, প্লাস হাফ ইন্টু এপসাইলন ওয়াই ওয়াই, এপসাইলন ওয়াই ওয়াই কত, ও ভ্যালুগুলো তো এক্স এক্স, এটা বার করতে হবে। এখানে কি দিয়েছে 1:1:0.5, এখানে ভ্যালুগুলো দিয়ে দেয়নি, রেশিওতে দিয়েছে। তাহলে আমরা একটা কিছু ধরে নিই যে এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা 0.5 এ, তাই তো এরকম ভাবে করে নেওয়া যায়। তাহলে এক্স এক্স এর ক্ষেত্রে আমি ধরছি, এক্স এক্স এর ক্ষেত্রে এটা আমি করছি এ এ এ এ ধরছি 2 ইন্টু এ প্লাস হাফ ওয়াই ওয়াই কত, প্রথমে একটা এক্স ওয়াই দিয়েছে, তারপর একটা এক্স দিয়ে এক্স টু দিয়েছে, তারপর একটা ওয়াই, ওয়াই হচ্ছে 0.5 এ মাইনাস এক্স ওয়াই একটা দিয়েছে আবার এ এ, তাহলে মাইনাস 200, এটাকে ক্যালকুলেট করলে এ বাই টু প্লাস এটা 0.5কে আমি লিখে দিই এ বাই টু মানে এ বাই 4 মাইনাস এ, এখান থেকে এটা এলসিএম করো 4 প্লাস 2 6 বাই প্লাস 1 3/4, এটা 3/4 মাইনাস এ, 3/4 এ 3/4 এ মাইনাস এ, তাহলে মাইনাস 1/4 মাইনাস 1/4 এ,
তাহলে এ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 800। এটা কার ধরেছিলাম? x2 ধরেছিলাম। x2 বার করতে বলেছে। আমাদের অ্যান্সার চলে এসছে 800। অপশন ডি ইজ কারেক্ট। ভ্যালুগুলো না দিয়ে রেশিওতে দিয়েছে, এখান থেকে আমার করা দেখি বুঝতে পারলে। যদি তোমাদের মাথায় নাও আছে, এবার এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কি করে করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনার্জি, এই রিলেটেড প্রবলেম। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে পরীক্ষায় আসেইনি বললে চলে, খুব কম আসে, রেজোনেন্স এনার্জি। রেজোনেন্স এনার্জি কিছুই না, রেজোনেন্স এনার্জিকে ডিফাইন করা হয় যে এক্সপেরিমেন্টাল ডেলএইচ মাইনাস থিওরিটিক্যাল ডেলএইচ। মানে এক্সপেরিমেন্ট করে তুমি একটা ভ্যালু পাবে ডেলএইচের, আর তা মাইনাস করবে যে থিওরিটিক্যালি তুমি যেটা পাচ্ছ। থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এক্সপেরিমেন্টাল দেওয়া থাকবে। তো ফর এক্সাম্পল এখানে আমি এরকমভাবে ক্যালকুলেশন করে একটা দেখিয়েছি যে ধরো এটার সাথে সাইক্লোহেক্সিন আছে, তার সাথে হাইড্রোজেন অ্যাড করা হয়েছে, তাহলে সেটা গেছে এখানে, দুটো ডবল বন্ড হয়েছে। তার সাথে হাইড্রোজেন অ্যাড করা হয়েছে, সেটা গেছে এখানে। তাহলে একটা এক্সপেরিমেন্ট দেখা গেছে একটা হাইড্রোজেন বন্ড, একটা হাইড্রোজেনকে অ্যাড করতে কত লাগে? এত এনার্জি লাগে। দুটো করতে কত লাগে? এত লাগে। তিনটে করতে কত লাগে? এত লাগে। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু, এটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, আর এক্সপেরিমেন্টালি দেখা গেল এত লাগে। এক্সপেরিমেন্টালি দেখা গেল 49.8 লাগছে, আর থিওরিটিক্যালি আমি ক্যালকুলেট করে দেখলাম আমার এত লাগছে। অ্যাড করো 28, 57 প্লাস এখানে 36। এখানে একটা ভ্যালু আছে ধরো ফর এক্সাম্পল, তাহলে এটাকে মাইনাস যদি 85, তাহলে এই তিনটাকে অ্যাড করে এটা থেকে মাইনাস করলে কি হবে? এটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, এটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, সেটাকে মাইনাস করলে রেজোনেন্স এনার্জি চলে আসবে। তাহলে কি বললাম? এটা অ্যাকচুয়াল মাইনাস থিওরিটিক্যাল, অ্যাকচুয়াল মাইনাস থিওরিটিক্যাল। ওকে, একটা কোশ্চেন করি, আসেনি এখনো পরীক্ষায় এই টপিকের কোশ্চেন, একটা করে রাখি প্র্যাকটিসের জন্য। বলছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ রেজোনেন্স এনথালপি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম দ্য ফলোয়িং ডেটা। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বানাবো তখন কার্বন গ্রাফাইট প্লাস অক্সিজেন গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড বানাবো, তাই তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানাবো। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কি? রেজোনেটিং স্ট্রাকচার, মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এটা, এটাই হচ্ছে রেজোনেন্স এনার্জি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে কি কি ভ্যালু দেওয়া আছে দেখো। টেলএইচ কম্বাসন অফ গ্রাফাইট, গ্রাফাইট থেকে টেলএইচ কম্বাসন হচ্ছে -390। কার্বন কার্বন অ্যাটোমাইজেশন দেওয়া আছে, কার্বন গ্রাফাইডের অ্যাটোমাইজেশন, মানে কার্বন থেকে কার্বন গ্যাসে আনবো প্রথমে। এই ভ্যালুটা কত দেওয়া আছে? 715, 715। ঠিক আছে, আর কি দিয়েছে? অক্সিজেন অক্সিজেন বন্ড এনার্জি দিয়েছে। অক্সিজেন অক্সিজেন বন্ড এনার্জি যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে 2 অক্সিজেন বলতে পারি। এখান থেকে এটাকে যদি আয়োনাইজ করি, তাহলে বন্ড এনার্জি 2 অক্সিজেন গ্যাসিয়াস। সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো, সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে এইটা যদি করতে হয় কার্বন ডাইঅক্সাইড থেকে, তাহলে আমাদের দেখো এটা যদি করতে হয় কার্বন ডাইঅক্সাইড থেকে, তাহলে এখানে আমাদের এটা করতে হবে, সেটা হচ্ছে যে কার্বন গ্যাস প্লাস 2 অক্সিজেন গ্যাস, তাই তো? কার্বন গ্যাস প্লাস 2 অক্সিজেন গ্যাস। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হিসেবে এটা করতে পারি। এটা করতে গেলে কি হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে এখানে যদি যাই, তাহলে 2 ইন্টু বন্ড এনার্জি অফ সিও, দুটো সিও বন্ডকে ভাঙতে হবে, দুটো সিও বন্ডকে ভাঙতে হবে। তাহলে সেদিক থেকে আমি বলতে পারি যে এই বন্ড এনার্জিটা কত দিয়েছে? এই বন্ড এনার্জিটা অক্সিজেনের কত দিয়েছে? 500, এটা দিয়েছে 500। তাহলে টোটাল ভ্যালুটা কত আছে? টোটাল ভ্যালু এই যে গ্রাফাইটের -390 ডিগ্রি, -390, এটা দিয়েছে -390। আমি এদিকে করছি -390 ইকুয়ালস টু প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, এই হিসাবে আনতে পারি যে এটা প্লাস এটা, এটা কি দাঁড়াচ্ছে? 715 প্লাস 500
এটা দাঁড়াচ্ছে মাইনাস রেজোনেন্স এনার্জি প্লাস 2 ইন্টু এপসাইলন অফ সিও। এপসাইলন অফ সিও দেওয়া রয়েছে না, এই যে বন্ড এনার্জি 800, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা রেজোনেন্স এনার্জিটা পেয়ে যাবে। রেজোনেন্স এনার্জি আসবে 5। প্রসেসটা দেখিয়ে রাখলাম, জাস্ট একটু চোখ বুলিয়ে রেখো, আসেনি, আসতেই পারে কখনো, কিন্তু প্রসেসটা জানা দরকার, যেটা কি, যে এক্সপেরিমেন্টাল মাইনাস থিওরিটিক্যাল। এক্সপেরিমেন্টাল মাইনাস থিওরিটিক্যাল ফর্মুলাটা মাথায় রেখো। আর লাস্ট পয়েন্ট, ল্যাটিস এনথ্যালপি অফ ক্রিস্টাল। আমরা বন্ডিং এর ক্ষেত্রে এটা পড়ি। ল্যাটিস এনার্জি সম্বন্ধে আগের দিনও একটা কনসেপ্ট বলছিলাম, যে ল্যাটিস এনার্জি বলতে কি বোঝায়? ল্যাটিস এনথ্যালপি ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যামাউন্ট অফ হিট রিলিজড। অ্যামাউন্ট অফ হিট রিলিজ যখন দুটো রিকুইসিট অ্যামাউন্ট অফ আয়ন্স ইন দ্য গ্যাসিয়াস স্টেট কম্বাইন টু গিভ 1 মোল অফ ক্রিস্টাল ল্যাটিস। মানে দুটো গ্যাসিয়াস অ্যাটম কম্বাইন হয়ে সলিড ফর্মে ক্রিস্টাল দিতে যে এনার্জি রিলিজ করে তাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। ফর এক্সাম্পল, সোডিয়াম প্লাস গ্যাস প্লাস সিএল মাইনাস গ্যাস থেকে, এক্সাম্পল আছে Na প্লাস গ্যাস প্লাস সিএল মাইনাস গ্যাস থেকে NaCl সলিড, এর জন্য যে এনথালপিটা এখান থেকে যতটা এনার্জি বেরোচ্ছে, সেই এনার্জিটাকে আমরা বলবো কি, ল্যাটিস এনার্জি। এইটুখানি শুধু মনে রাখো। এখান থেকে একটা পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে বর্ন এভার সাইকেল। বর্ন এভার সাইকেল কি? বর্ন এভার সাইকেল হেসেস ল এরই অ্যাপ্লিকেশন। কি এখানে জানতে হবে না। বেসিক্যালি দেখো, তোমাকে বলছে যে একটা মেটাল আছে, ধরো মেটাল সলিড স্টেটে রয়েছে, একটা গ্যাস রয়েছে, হ্যালোজেন ধরো এখানে রয়েছে, ½ গ্যাস, এখান থেকে mx তৈরি করতে হবে। তাহলে এটা 1 মোল তৈরি হচ্ছে, এটাই এর হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন এইটুখানি ফার্স্ট বোঝো। এটা mx যদি তৈরি করতে হয় সলিড স্টেটে, তাহলে m সলিড প্লাস ½ গ্যাস, এটা থেকে এটাই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, আচ্ছা mx সলিডটা তুমি বানাও, mx সলিডটা তুমি বানাও, কিন্তু কি করে? তুমি m প্লাস গ্যাস প্লাস x মাইনাস গ্যাসকে যদি কম্বাইন করো, করলে mx সলিড তৈরি যদি হয়, তাহলে সেই এনার্জিটাকে আমরা কি বলি? ΔH ল্যাটিস বলি। ডেফিনেশন এইমাত্র বললাম, দুটো গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটমকে কম্বাইন করে যদি সলিড ফর্মে আনতে পারি আমরা, তার জন্য যে এনার্জিটা রিলিজ হয় তাকে আমরা বলি ল্যাটিস এনার্জি। তাহলে এই পাথটা হচ্ছে ল্যাটিস এনার্জি, এনথালপি চেঞ্জ। ঠিক আছে? এবার তুমি এইখানে যাবে কি করে? সলিড, মেটাল তো সলিড হিসেবে ছিল, এম তো সলিড হিসেবে ছিল, এম ফর মেটাল ধরে নাও, সোডিয়াম ধরে নাও, সোডিয়াম সলিড হিসেবে ছিল। তাহলে সেখান থেকে তুমি এই এম প্লাস গ্যাসে যাবে কি করে? তাহলে প্রথম একে সলিড থেকে গ্যাসে আনতে হবে, তারপর একে আয়োনাইজ করতে হবে, তাই তো? তাহলে যদি গ্যাসে আনতে হয়, সলিড থেকে গ্যাসে, তাহলে ΔH সাবলিমেশন লাগবে, মানে ট্রানজিশন। ΔH ট্রানজিশন লাগবে আমাদের। গ্যাসের পরে এবার তোমাকে এটাকে আয়নে কনভার্ট করতে হচ্ছে, একটা ইলেকট্রন বার করতে হচ্ছে। কত এনার্জি লাগবে সেটাকে কি বলি আমরা? আয়োনাইজেশন এনার্জি। তাহলে ΔH আয়োনাইজেশন এখানে লাগবে, বা শুধু আয়োনাইজেশন এনার্জিও কখনো কখনো দেওয়া থাকে, সেটা এটা রিপ্রেজেন্ট করছে। আর x2 থেকে ½ ছিল, সেখান থেকে x মাইনাস গ্যাসে আসছে, তাহলে x2 থেকে একে কি করতে হবে? একে হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি আমি দিই, হাফ তো আগে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বন্ডটাকে ভাঙতে কি লাগবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি। x এ পৌঁছালো, x থেকে একটা ইলেকট্রন তাকে নিতে হবে, ইলেকট্রন গেইন করতে হবে, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি লাগবে আমাদের। তাহলে ΔH ইলেকট্রন গেইন এনথালপি বলতে পারি, Eg এনথালপি বলতে পারি। আর এটাকে তো ΔH ল্যাটিস বলেছি। তাহলে এবার দেখো পুরো প্রসেসটা আমার কাছে কমপ্লিট। এবার হেসেস ল অ্যাপ্লাই করো। এই তুমি এটা প্লাস এটা করে এখানে যাও, অথবা তুমি এই পাথে যাও, ΔH এর ভ্যালু সেম থাকবে। তুমি এটা প্লাস এটা করে শুধু ডাইরেক্ট এখানে যাও, অথবা তুমি ঘুরে ঘুরে যাও, তোমার ΔH এর ভ্যালু সেম থাকবে। এটাই হেসেস ল বলে। তাহলে আমি বলতে পারি হিট অফ ফরমেশন ইকুয়ালস টু, তুমি এগুলোকে সব অ্যাড করো, ΔH সাবলিমেশন প্লাস ΔH আয়োনাইজেশন প্লাস হাফ ইন্টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্লাস ইলেকট্রন গেইন এনথালপি প্লাস ΔH ল্যাটিস। এবার তোমার পরীক্ষার সময় এইটা যদি তৈরি করে নিতে পারো, পরীক্ষার সময় সমস্ত ভ্যালুই দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, সেটা ক্যালকুলেট করে নেবে। খুব সিম্পল হয়। তাহলে এখানে মনে রাখবে এখানে হাফ আছে, কখনো যদি শুধু হাফ না থাকে তাহলে এখানে হাফ আসবে না।
ঠিক আছে? একটা কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করলে সবচেয়ে ভালো বুঝতে পারা যায়। বাবা স্যার কি কোয়েশ্চেন! কত ডেটা! আরে অতগুলো ভ্যালু, যত বেশি ডেটা তত সোজা কোয়েশ্চেন। যত বেশি ডেটা তত সোজা কোয়েশ্চেন। কারণ বেশিরভাগ ডেটা দেওয়া রয়েছে। তোমাকে ক্যালকুলেট কম করতে হবে। তাই না? এখানে বলেছে বর্ন হেভার সাইকেল অফ KCl। KCl এর বর্ন হেভার সাইকেল যা ডেটা দিয়েছে ভুলে যাও। আমি যেরকমভাবে শেখাচ্ছি সেটা করো। যেভাবে আগে করলাম। KCl পটাশিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস, দেখো ওটার মতোই। M দিয়ে M এর জায়গায় মেটাল ছিল, এটা পটাশিয়াম রয়েছে। এখান থেকে KCl তাই ছিল তো? হ্যাঁ। KCl সলিড এটা বানাতে বলেছে। তাহলে এটা কি? এর হিট অফ ফরমেশন হবে। এবার হিট অফ ফরমেশন এর ভ্যালু তাকে আমরা কিভাবে এখান থেকে ডেল এইচ ল্যাটিস বার করব। ডেল এইচ ল্যাটিস যদি আমাকে বার করতে হয় তাহলে দেখো এখান থেকে আমি এরকমভাবে যেতে পারি যে ফার্স্ট আমাকে কি করতে হবে যে K প্লাস গ্যাসিয়াস প্লাস Cl মাইনাস গ্যাসিয়াস এটার কম্বিনেশনে KCl সলিড যখন তৈরি করব তখনই আমি ডেল এইচ ল্যাটিস পাবো, তখনই আমি ডেল এইচ ল্যাটিস পাবো। তাহলে এবার K প্লাস কি করে তৈরি করবে? সলিড থেকে K গ্যাসিয়াসে আনো, তার জন্য কি লাগবে? ডেল এইচ সাবলিমেশন ডাইরেক্ট, এখান থেকে এখানে ইলেকট্রন ছাড়ার জন্য ডেল এইচ আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, এখান থেকে যদি Cl গ্যাসিয়াসে আনো তাহলে হাফ ইন্টু BDE লাগবে। এখান থেকে এখানে আসলে কি লাগবে? ইলেকট্রন গেইন এনথালপি লাগবে। তাহলে লক্ষ্য করো আমি এখানে লিখতে পারি ডেল এইচ ফরমেশন ইকুয়ালস টু ডেল এইচ সাবলিমেশন প্লাস ডেল এইচ আয়োনাইজেশন, ডেল এইচ সাবলিমেশন প্লাস ডেল এইচ আয়োনাইজেশন প্লাস হাফ ইন্টু বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ ক্লোরিন প্লাস ইলেকট্রন গেইন এনথালপি প্লাস ডেল এইচ ল্যাটিস এনার্জি। হলো? এবার দেখো কি ভ্যালু দেওয়া রয়েছে। KCl ফলোইং ডেটা হিট অফ ফরমেশন অফ KCl মাইনাস 436 দেওয়া রয়েছে। সাবলিমেশন 89.2 ডেল এইচ আয়োনাইজেশন দেখো পরপর দেওয়া রয়েছে 419 প্লাস 419 প্লাস কি লাগবে আমাদের? ডেল এইচ বন্ড Cl2 বন্ড ডিসোসিয়েশন এনার্জি 243, তাহলে প্লাস 243/2 প্লাস ইলেকট্রন গেইন এনথালপি অফ Cl minus 348.6 minus 348.6 আর ডেল এইচ ল্যাটিস এনার্জি বার করতে বলেছে। তাহলে ডেল এইচ ল্যাটিসটা তোমাকে বার করতে হবে। হয়ে গেল, সব ডেটা দেওয়া রয়েছে। এবার প্লাস মাইনাস পারো কিনা তার পরীক্ষা। তাহলে ডেল এইচ ল্যাটিস এখান থেকে আমরা পাবো 718 জুল পার মোল। ঠিক আছে, 718 জুল পার মোল। এই হচ্ছে প্রসেস, আর কিছুই না। থ্যাংক ইউ তোমাদের পুরো থার্মোডায়নামিক্সটা আমার কাছ থেকে পড়ার জন্য। আশা করি বেটার জায়গায় আছে। থার্মোডায়নামিক্স অনেকেই ভয় করে, থার্মোকেমিস্ট্রি তো প্রায় ছেড়েই চলে যায়। সেক্ষেত্রে আমার এই ছোট্ট চেষ্টাটা তোমাদের কিছুটা হয়তো হেল্প করতে পেরেছে বলে আমার মনে হয়। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর চ্যানেলটা কে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমার যেই প্রচেষ্টা সেটা অন্যদের কাছেও পৌঁছায় এবং তাদেরও হেল্প হয়। আর যারা 11-এ পড়ছে তাদের কাছে পাঠিয়ে দাও, ছোট ভাই বোনদের কাছে, বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে আমারও এনকারেজমেন্ট একটু বাড়ে। ভিডিওটাকে যদি মনে হয় ভালো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তাহলে আবার অন্য কোনো চ্যাপ্টারে দেখা হবে অন্য কোনো দিন।
ভালো থেকো, প্র্যাকটিস করতে থাকো। এরপরে প্রিভিয়াস ইয়ার্স এর প্রবলেমগুলো লাগাও, দেখবে পারবে। অবশ্যই পারবে। না পারলে আছি তো আমি আবার বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে? ভালো থেকো সবাই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।